গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের সাথে 24th মার্চ 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। শনিবারে তোমাদের যে ফ্রি মক টেস্ট হয়েছিল রেলওয়ে গ্রুপ ডির, সেটার থেকে প্রথম 10জন টপার যারা হয়েছে, 1 থেকে 10 নম্বর র্যাঙ্ক যারা যারা করেছে তাদের স্কোর এখানে শেয়ার করেছি আমি। ফার্স্ট যে হয়েছে 80.38 অরুণাভ খাটুয়া, সেকেন্ড হয়েছে প্রবীণ নস্কর ফার্স্ট, আর রি হচ্ছে থার্ড হয়েছে। তো যারা যারা পরীক্ষা দিয়েছো তারা খুব ভালো চেষ্টা করেছো সবাই। আশা করব এই প্রথম 10 জনের মধ্যে নেক্সট উইকে তোমাদের যে রেলওয়ে এনটিপিসি মক টেস্ট আছে ফ্রি, এখানে তোমরা আরও বেটার স্কোর করবে। তো যারা যারা নতুন রয়েছো তারা এই মক টেস্ট যদি দিতে চাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক শেয়ার করা আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে নিও। ওখান থেকে তোমরা জানতে পেরে যাবে কীভাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে তোমরা মক টেস্টটা দিতে পারবে। 6:30 থেকে 8টা পর্যন্ত মক টেস্টটা হবে নেক্সট স্যাটারডেতে, এবং 8:15 থেকে 9:15 তোমাদের অ্যানালিসিস ক্লাস হবে। এবং কি কি পরীক্ষায় প্রশ্ন এসেছিল রেলওয়ে গ্রুপ ডিতে তোমাদের এই 22 তারিখে মানে শনিবারে, এটার জন্য তোমাদের একটা অ্যানালিসিস ক্লাস আমি করিয়ে দিয়েছি। ওখানে তোমাদের প্রশ্নগুলো রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো যারা যারা পরীক্ষা দাওনি। কিন্তু পরীক্ষা দিতে গেলে এই সময়ের মধ্যেই তোমাদের দিতে হবে, কেমন? তো চলো, আজকে আমাদের সোমবার, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পর ম্যাথের ক্লাস হবে 9টায়। 9:45 ক্লাসটা তোমাদের আপাতত অফ রাখা হয়েছে। ইংরাজি ক্লাসটা আপাতত অফ রাখা হয়েছে, আমি তোমাদের পরে জানিয়ে দেবো এটা কী হবে। জিকে অনুশীলন যেটা ফ্রি কোর্স তোমাদের ইউটিউবে চলছে 10:30 থেকে, এটার ক্লাস আছে আজকে। ডাব্লিউবিপি জিকে বুস্টার কেস স্টাডিতে হবে, আর রেলওয়ে জিকে বুস্টার 7টা থেকে যেরকম হয় সেরকম হবে, কেমন? তো টেলিগ্রামে একটু সবাই জয়েন করে নিও। ইউটিউব থেকে নোটিফিকেশান না গেলেও টেলিগ্রামে তোমাদের নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা ক্লাসের জন্য। আর পিডিএফগুলোর জন্য তোমরা ইবুক সেকশানে ভিজিট করে নেবে। আর ইংরাজিতে যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশান নিতে চাও, স্ট্র্যাটেজিকের প্রিপারেশান নিচ্ছ সেন্ট্রাল এক্সামগুলোর জন্য, তারা বিফোর এক্সাম একটা ফলো করতে পারো। ওখানে তোমাদের কিন্তু মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্লাস এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, এগুলো সব কিছুটা অ্যাভেলেবেল রয়েছে। ওকে, প্রথম প্রশ্ন আমাদের আজকে, কোন উর্দু কবি 59তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন? জ্ঞানপীঠ পুরস্কার খুব গুরুত্বপূর্ণ। বিনোদ কুমার শুক্লা 59তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন। প্রখ্যাত হিন্দি লেখক ইনি বিনোদ কুমার শুক্লা। এনাকে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান 59তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসেবে মনোনীত করা হয়েছে। জ্ঞানপীঠ পুরস্কারটা আমাদের ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান, এটা পয়েন্টটা নোট করতে হবে। 88 বছর বয়সে তিনি হিন্দি সাহিত্যে তার অসামান্য অবদানের জন্য স্বীকৃত মনোনীত হয়েছে। ছত্তিশগড়ের প্রথম লেখক ইনি, যিনি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন, এবং 12তম হিন্দি লেখক যাকে সম্মানিত করা হয়েছে। এনার নোটেবল ওয়ার্কস কী কী রয়েছে? দীওয়ার মে এক খিড়কি রহতি থি, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল এটা 1999-এ। নৌকর কি কামিজ 1979-এ এটা পায়, অ্যাডাপ্টেড ইন্টু আ ফিল্ম বাই মনি কল। অ্যান্ড সব কুছ হোনা বাচা রহেগা 1992-তে আ ওয়েল নোন পোয়েট্রি কালেকশন। এগুলো এই তোমার হচ্ছে বিনোদ কুমার শুক্লার নোটেবল ওয়ার্কস। জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে একটু দেখি আরও। এটা তো প্রথমত সর্বোচ্চ ভারতীয় সাহিত্য পুরস্কার, এবং এটা প্রাচীনতম সাহিত্য পুরস্কার আমাদের ভারতের, মনে রাখবে। এটা কোনো একজন লেখককে সাহিত্যের প্রতি অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। ভারতীয় জ্ঞানপীঠ কর্তৃক প্রতি বছর দেওয়া হয়। সংস্কৃত ভাষায় এই জ্ঞানপীঠ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের বেদি। আর এই জ্ঞানপীঠ পুরস্কারে টোটাল 11 লাখ টাকা দেওয়া হয় পুরস্কার মূল্য হিসাবে। সাথে জ্ঞান, শিল্পকলা এবং সঙ্গীতের দেবী সরস্বতীর একটা ব্রোঞ্জের প্রতিমূর্তি আর একটা মানপত্র দেওয়া হয়। 1961 সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়। 1965 সালে মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপ প্রথম এই জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছিলেন। প্রথম বাঙালি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর প্রথম মহিলা বাঙালি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী। 58তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন গুলজার এবং জগৎগুরু রামভদ্রাচার্য, এর আগের জ্ঞানপীঠ পুরস্কার আগের বছরে। 2019 সালে সম্মানিত হয়েছিলেন মালায়ালাম সাহিত্যের আক্কিতাম অচ্যুতাম নাম্বুধিরি। 2022 সালে 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন দামোদর মৌজ। তারপরে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ ভারতের স্থান কত? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ ভারতের স্থান 118। আচ্ছা, তোমরা রেলওয়ে গ্রুপ ডি নতুন ব্যাচ বা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশনের ব্যাচ 3, যেখানে সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য তোমাদের যেটা স্টার্ট করা হয়েছে, বা বুলেট ব্যাচ,
রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য। এগুলোতে জয়েন করতে চাইলে বা এসএসসি বা অন্যান্য পরীক্ষা মানে এক্সাম স্পেসিফিক বা সাবজেক্ট স্পেসিফিক পেইড কোর্সে জয়েন করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে কনসাল্ট করে তোমরা যুক্ত হতে পারো, যেগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে রয়েছে। সমস্ত কোর্সেরই ডেমো ক্লাস, ডেমো পিডিএফ রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে দেখতে পারবে। 147টা দেশের মধ্যে এই দেখো আমাদের যে এই ইন্ডেক্সটা মানে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025, এটা 147টা দেশের মধ্যে এবছর প্রকাশিত হয়েছে। এটা রিলিজ করে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, যেটা পাবলিশ করে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ওয়েলবিং রিসার্চ সেন্টার ইন পার্টনারশিপ উইথ গ্যালাপ অ্যান্ড ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক। জাতিসংঘের এই প্রতিবেদনে, এই রিপোর্টে টানা অষ্টমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হয়েছে কিন্তু ফিনল্যান্ড। খুব গুরুত্বপূর্ণ। প্রথম ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট কবে প্রকাশিত হয়? 2012-তে, এবং রিপোর্টের 13তম সংস্করণ এবছর মানে 2025-এ প্রকাশিত হলো। দ্য টপ র্যাঙ্ক কান্ট্রিজ হচ্ছে প্রথমত ফিনল্যান্ড, তারপর ডেনমার্ক, তারপর আইসল্যান্ড, তারপর সুইডেন, তারপর নেদারল্যান্ড, কোস্টারিকা, নরওয়ে। এগুলো হচ্ছে টপ 10 মানে টপ 10 প্রথম 10টা যারা শীর্ষস্থান দখল করেছে, প্রথম 10টা দেশ। তারপর ডেনমার্কের রাজা কাকে নাইটস ক্রস অফ দ্য অর্ডার অফ ড্যানেব্রগ দিয়ে সম্মানিত করেছিলেন। দেখো এটা বিজয় শঙ্করকে এই সম্মান দিয়ে সম্মানিত করেছেন। দক্ষিণ ভারতের জন্য ডেনমার্কের অনারারি কনসাল জেনারেল এবং সানমার গ্রুপের চেয়ারম্যান ইনি বিজয় শঙ্কর। ডেনমার্কের রাজা কর্তৃক নাইটস ক্রস অফ দ্য অর্ডার অফ ড্যানেব্রগ ভূষিত, এই পুরস্কারে ভূষিত হয়েছেন বা সম্মানে ভূষিত হয়েছেন। এই মর্যাদাপূর্ণ সম্মান তাকে দেওয়া হয়েছে তার ব্যতিক্রমিক কনসুলার পরিষেবা এবং ইন্দো ড্যানিশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য। 18ই মার্চ 2025-এ চেন্নাই অনুষ্ঠিত একটা অনুষ্ঠানে এই পুরস্কারটা প্রদান করা হয়। তারপরে আয়োজক দেশগুলোর পর কোন দেশ 2026 ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী প্রথম দল হয়ে উঠেছে? তো দেখো এক্ষেত্রে জাপান। আয়োজক দেশগুলির পরে জাপান 2026 ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম দল হয়ে উঠেছে। এখানে একটা জিনিস নোট করবে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো এইগুলো ছিল আয়োজক দেশ। 2025 সালের 20শে মার্চ সাইতামা স্টেডিয়ামে বাহরাইনের বিরুদ্ধে 2-0 গোলে জয়ের মাধ্যমে যোগ্যতা অর্জন করে। ফিফা ওয়ার্ল্ড কাপ 1930-এ প্রথম হয়, উরুগুয়ে সেখানে জিতে। 2018-তে রাশিয়া জিতে, 2022-এ কাতার জিতে, 2026-এ কানাডা, মেক্সিকো, ইউনাইটেড স্টেটস জেতে। দেখো এই ভেন্যুগুলো কত ইম্পর্টেন্ট, কোন কোন পরীক্ষা এসেছে এগুলো তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা যারা যারা রেলওয়ে বুলেট ব্যাচে আছো, প্রাপ্তি ব্যাচে আছো, রেলওয়ে গ্রুপ ডি ব্যাচে আছো, তারা কিন্তু ওখানে তোমাদের যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো এভাবেই করা আছে, তোমরা যাতে দেখে বুঝতে পারো কোন কোন বছরে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে। এইভাবেই তোমাদের ওখানে টপিকগুলো করে দেওয়া আছে। 2030-এ মরক্কো, পর্তুগাল, স্পেনে হবে। এটা হচ্ছে অ্যানিভার্সারি ম্যাচ হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে আর উরুগুয়েতে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে মনে রাখবে, তোমাদের আপকামিং এক্সামে কিন্তু আসতে পারে। 2034-এ সৌদি আরবিয়াতে হবে। আর ফুটবল রিলেটেড মেজারমেন্টসগুলো, দ্য ডিস্টেন্স ফ্রম দ্য লোয়ার এজ অফ দ্য ক্রসবার অফ গোল টু গ্রাউন্ড হচ্ছে 8 ফিট। ডিস্টেন্স বিটুইন টু পোল, দুটো পোলের মধ্যে দূরত্ব হচ্ছে 7.32 মিটার। দেখো এগুলো প্রত্যেকটা পরীক্ষায় আসে। ফুটবল টার্মিনোলজি যেগুলো দেখো কত কত পরীক্ষা এসেছে। পেনাল্টি কিক আসে, ঠিক আছে, CHSL 2023-এ দুবার এসেছে। ব্যাক গোল এসেছে, ডিরেক্ট ফ্রি কিক এসেছে, ইনডিরেক্ট ফ্রি কিক, ট্যাকেল, অফসাইড, এগুলো কিন্তু আসে পরীক্ষা এইভাবে। ট্রফিজ কী কী আছে যেগুলো ধরো এসেছে আমি বলি, এশিয়া কাপ, ডুরান্ড কাপ, এটা সব থেকে প্রাচীন ফুটবল কাপ। এছাড়া মার্ডেকা কাপ, রোভার্স কাপ। যারা যারা MTS পরীক্ষা দাও দেখো এখানে NTPC দেবে, তোমাদের এগুলো কিন্তু পরীক্ষা এসেছে কেমন। যারা CPO দেবে পরীক্ষা, তোমাদের ক্ষেত্রে এসেছে সন্তোষ ট্রফি, ঠিক আছে, সিজার্স কাপ, এইগুলো সব কটা কিন্তু তোমার ফুটবল রিলেটেড কাপ অ্যান্ড ট্রফিস। সন্তোষ ট্রফি সম্পর্কে একটু দেখে রাখো, যেটা তোমাদের কত পরীক্ষাতে এসেছে দেখো। সন্তোষ ট্রফি 54 বছর পর কর্ণাটক 2023 সালে মে মাসে রিয়াদে অনুষ্ঠিত হয়েছে, ফাইনালে মেঘালয়কে পরাজিত করে জিতেছে। দেখো এটা তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কতগুলো পরীক্ষাতে এসেছে, 2022, 20, 23 তোমাদের এসেছে এগুলো। সন্তোষ ট্রফি 2022 এটা কেরালা জিতেছিল, 2023-এ এসেছে। মোহনবাগান FC দল সবচেয়ে বেশিবার ফেডারেশন ফুটবল কাপ টুর্নামেন্ট জিতেছে, CGL 2020-তে তোমাদের এসেছিল। তো এখানে তোমরা প্রাপ্তি ব্যাচ, বুলেট ব্যাচ যারা যারা আছো, তোমাদের ওখানে এইভাবেই দেওয়া হয়েছে, এগুলো ভালো করে পড়ে নেবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2025 সালে
20তম মাহিন্দ্রা এক্সেলেন্স ইন থিয়েটার অ্যাওয়ার্ডস এ কোন বাংলা নাটক সর্বাধিক পুরস্কার জিতেছে? নিঃসঙ্গ ঈশ্বর এই বাংলা নাটকটা সব থেকে বেশি পুরস্কার জিতেছে। 20তম মাহিন্দ্রা এক্সেলেন্স ইন থিয়েটার অ্যাওয়ার্ডসে 5টা পুরস্কার জিতেছে মোট। শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য, শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পনা, শ্রেষ্ঠ অভিনেতা এর জন্য সুমন সাহার পুরস্কার জিতেছে। সুমন সাহা পরিচালিত এই নাটকে কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণের শেষ দিন এবং ভগবান বলরামের মৃত্যুর কাহিনী তুলে ধরা হয়েছে। তারপরে কোন দেশের সংস্থা অ্যাস্ট্রোস্কেল মহাকাশ ধ্বংসাবশেষ অপসারণ প্রযুক্তিতে সহযোগিতা করার জন্য ভারতের দিগন্তরা এবং বেলাটিক্স এরোস্পেসের সাথে অংশীদারিত্ব করেছে? এটা হয়ে যাবে আমাদের জাপান। জাপানের অ্যাস্ট্রোস্কেল, যেটা কক্ষপথের আবর্জনা অপসারণে বিশেষজ্ঞ, বেঙ্গালুরু ভিত্তিক মহাকাশ সংস্থা দিগন্তরা এবং বেলাটিক্স এরোস্পেসের সাথে অংশীদারিত্ব করেছে। লক্ষ্য কি? মহাকাশ ধ্বংসাবশেষ অপসারণ প্রযুক্তি। অ্যাস্ট্রোস্কেল কি? এটা একটা জাপানি কোম্পানি যেটা মহাকাশের ধ্বংসাবশেষ অপসারণ এবং উপগ্রহের আয়ু বৃদ্ধি পরিষেবায় রিসার্চ করে থাকে। এবং দিগন্তরা হচ্ছে একটা ভারতীয় কোম্পানি যেটা মহাকাশ পরিস্থিতিগত সচেতনতা পরিষেবা এবং কক্ষপথীয় বস্তুর পর্যবেক্ষণ করে থাকে। কলেজ ভর্তি, কোর্স, পরীক্ষা এবং কর্মজীবী সম্পর্কিত ছাত্রদের প্রশ্নের উত্তর দিতে ডিজাইন করা মোবাইল এআই চ্যাটবটের নাম কি? এই চ্যাটবটের নাম হচ্ছে তোমার শিক্ষা জিপিটি। শিক্ষা.com এই ওয়েবসাইটে গেলে তাদের মোবাইল অ্যাপে এআই চালিত চ্যাটবট শিক্ষা জিপিটি চালু করেছে এরা। এটা ছাত্রদের কলেজ, কোর্স, পরীক্ষা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য একটা কথোপকথনমূলক এআই ইন্টারফেসের মাধ্যমে খুঁজে পেতে সাহায্য করবে। এটা ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাগত ওয়েবসাইট, কলেজ, কোর্স, পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। এআই ব্যবহার করে ছাত্রদের প্রশ্নের তাৎক্ষণিক নির্ভরযোগ্য উত্তর প্রদান করে। শিক্ষা.com মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য। কন্টেন্ট আবিষ্কার উন্নত করে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ায়। বিশ্বব্যাপী আন্তর্জাতিক বন দিবস পালিত হয় কোন তারিখে? 21শে মার্চ। প্রতি বছর 21শে মার্চ বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক বন দিবস হিসাবে। 21শে মার্চে আমরা আন্তর্জাতিক বন দিবসটা পালন করি। তো 2025-এর থিম ছিল ফরেস্ট অ্যান্ড ফুড। এর লক্ষ্য বন সংরক্ষণ, স্থায়িত্ব এবং পরিবেশ আর মানব কল্যাণে তাদের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। জাতিসংঘ এটা 2012 সালে বন রক্ষার জন্য পদক্ষেপকে উৎসাহিত করার জন্য প্রতিষ্ঠা করেছিল। ভারতে বনভূমির পরিমাণ সবচেয়ে কম হরিয়ানা রাজ্যে, যেখানে বনভূমি রাজ্যের মোট আয়তনের মাত্র 3.59%। আয়তনের দিক থেকে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে, এগুলো ভালো করে নোট করে নাও। এলাকা অনুযায়ী মধ্যপ্রদেশে সব থেকে বেশি, তারপর অরুণাচল প্রদেশ, তারপর ছত্তিশগড়, তারপর ওড়িশা, তারপর মহারাষ্ট্র। লাক্ষাদ্বীপে বনভূমির শতাংশ পার্সেন্টেজ দেখতে গেলে সব থেকে বেশি, তারপর মিজোরাম, তারপর দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তারপর অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড। দক্ষতা উন্নয়নের জন্য জার্মানির বাডেন উডেনবার্গের সাথে কোন রাজ্যের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? মানে কোন রাজ্য করেছে এটা, ঠিক আছে? বা বাডেন উডেনবার্গের সাথে আমাদের মহারাষ্ট্র হচ্ছে তোমার মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এটা স্বাক্ষর করেছে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে এর সাহায্যে। বাডেন উডেনবার্গে দক্ষ চাকরির জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করবে বাডেন উডেনবার্গের শিক্ষাবিদদের 5 সদস্যের একটা প্রতিনিধি দল 16 থেকে 22শে মার্চ মহারাষ্ট্র সফর করেছিল এবং মুম্বাই সফরকালে প্রতিনিধি দল মহারাষ্ট্র রাজ্য উদ্ভাবন সমিতির কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে এবং এটা করে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন রাজ্যে একটি নতুন অ্যামোনিয়া ইউরিয়া কমপ্লেক্স স্থাপনের অনুমোদন দিয়েছে? করেছে আসামের কামরূপে ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড একটা নতুন 12.7 LMT ব্রাউনফিল্ড অ্যামোনিয়া ইউরিয়া কমপ্লেক্স স্থাপনের অনুমোদন দিয়েছে। এটাতে খরচ হবে প্রায় 10,601.40 কোটি টাকা। ইউরিয়া উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্য, বিশেষ করে উত্তর পূর্ব এবং নিকটবর্তী অঞ্চলগুলোকে যাতে আরও উপকৃত হয় সেই জন্য এই প্রকল্প। দেখো, আসামের গঠন 1950-তে আর 26শে জানুয়ারি রাজধানী দিশপুর। আন্তর্জাতিক সীমানা দুটো দেশের সাথে রয়েছে, ভুটান এবং বাংলাদেশ। 7টা রাজ্যের সাথে সীমানা রয়েছে: অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়। টোটাল 31টা জেলা রয়েছে। সরকারি ভাষা অসমীয়া। প্রতিবেশী রাজ্য আর আন্তর্জাতিক সীমানাগুলো তোমাদের আমি এখানে দিয়েছি। দেখো, পশ্চিমবঙ্গে আসামের যেগুলো আছে মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। উত্তর দিকে অরুণাচল প্রদেশ, ভুটানের সীমান্ত রয়েছে। পূর্ব দিকে আসামের পূর্বে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। দক্ষিণ দিকে বাংলাদেশ, মিজোরামের সীমান্ত রয়েছে। আর
ভুটান আর বাংলাদেশের সাথে ওখানে আমাদের সীমানা, ভুটান অ্যান্ড বাংলাদেশ। ওকে, বিধানসভার 126টা আসন, রাজ্যসভার 7টা আসন, লোকসভার 14টা, হাইকোর্ট হচ্ছে এখানকার গুয়াহাটি হাইকোর্ট। প্রথম রাজ্যপাল মোহাম্মদ সালেহ আকবর হায়দারি, বর্তমান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ, বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। স্টেট অ্যানিমাল ইন্ডিয়ান রাইনোসর, স্টেট বার্ড হোয়াইট উইংড উড ডাক, স্টেট ট্রি হলং। আসাম কামরূপ হচ্ছে আসামের পুরাতন নাম। আসাম ভারতের চা বাগান নামে পরিচিত। আসাম ভারতের চায়ের শীর্ষস্থানীয় উৎপাদক, অর্থাৎ সব থেকে বেশি চা উৎপন্ন হয় ভারতের মধ্যে আসামে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির প্রবেশদ্বার হিসাবে পরিচিত আসাম। আসাম ভুটান আর বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে। গুয়াহাটি পূর্বের আলো হিসাবে পরিচিত আসামের মধ্যে রয়েছে। গুয়াহাটি হাইকোর্ট রাজ্যের সংখ্যার মানে 4টে রাজ্যের দিক থেকে বৃহত্তম এখতিয়ার আর কি, ম্যাক্সিমাম রাজ্যগুলোর আর কি বিচার কার্য এই আসামের গুয়াহাটি হাইকোর্টে হয়। তো জোরহাট আসামের সাংস্কৃতিক রাজধানী। ব্রহ্মপুত্র আসামের দুঃখ নামে পরিচিত। মানস জাতীয় উদ্যান রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য বিখ্যাত। কাজিরাঙা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এগুলো সবকটা আসামে রয়েছে। অরেঞ্জ জাতীয় উদ্যানটা মিনি কাজিরাঙা নামে পরিচিত। আসামের ডিব্রু সাইখোয়া ভারতের ক্ষুদ্রতম জীবমণ্ডল সংরক্ষণ। ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ রয়েছে মাজুলি, এটাও আসামে রয়েছে। ভূপেন হাজারিকা সেতু বা ধোলা সাদিয়া সেতু, এটা ভারতের দীর্ঘতম সেতু, আসামের লোহিত নদীর ওপরে রয়েছে। আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখিনি। স্যার গারফিল্ড সোবার ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? এটা হয়ে যাবে ক্রিকেট। আর ডুরান্ড কাপ এটা হচ্ছে ফুটবলের সাথে সম্পর্কিত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে এজরা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত আর কোষের শক্তিঘর কাকে বলে? শেষে কমেন্টে আমাকে এগুলো জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। এক সেকেন্ড। 23 মার্চ 2025 কোয়েশ্চেন্স কি ছিল আমাদের? আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এর প্রথম নারী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কে? কিরস্টি কোভেন্ড্রি। ভারত তার উন্নয়ন অংশীদারিত্বের অংশ হিসাবে কোন দেশের কৃষিক্ষেত্রে উন্নতির জন্য $10 লক্ষ যন্ত্রপাতি পাঠাচ্ছে? সুরিনাম। কোন রাজ্য সরকার 2025 সালের সেপাক টাকরা বিশ্বকাপের আয়োজন করছে যেখানে 20টা দেশ অংশগ্রহণ করছে? বিহার। ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি বার্ষিক সম্মেলন 2025 কে উদ্বোধন করছে? এটা উদ্বোধন করেছেন মনসুখ মান্ডাভিয়া। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য বিসিসিআই টিম ইন্ডিয়াকে কত কোটি টাকা পুরস্কার প্রদান করেছে? 58 কোটি টাকা। ওয়ার্ল্ড পোয়েট্রি ডে কবে পালন করা হয়? 21 মার্চ। বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে কে আবার নিযুক্ত হয়েছেন? রাজীব নয়ন রাহুল কুমার বাজাজ। কোন রাজ্যে নতুন উদ্ভিদ প্রজাতি উনিয়ালা কেরালেনসিস আবিষ্কৃত হয়েছে? কেরল বা ইউনিয়ালা কেরালেনসিস। কোন মিশনটা 9 মাস মহাকাশে থাকার পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে নিরাপদে পৃথিবীতে নিয়ে আসে? স্পেসএক্স ক্রু 10 মিশন। কোন রাজ্য সরকার 2025 সালের মার্চ মাসে মুখ্যমন্ত্রী মন্ত্রী এবং বিধায়কদের জন্য 100% বেতন বৃদ্ধি অনুমোদন করেছে? কর্ণাটক। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।